শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। পড়তির দিকে মোটা চালের বাজার, সরু জাতের দাম কমাতে ব্যবসায়ীদের অনীহা। আমদানি ও সরকারি সংগ্রহ অভিযানের প্রভাব নেই মোকামে। 10 টাকা বাড়াইয়া 2 টাকা কমাইলে তো এটা কোনো কমের মধ্যে পড়ে না। বাড়ানোর সময় তো বাড়ে বেশি, কমার সময় তো খবর নাই। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু। 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনকে দেয়া হয়েছিল যাবজ্জীবন। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে অন্তত 100 জন আটক। শ্রীপুর থেকে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার, নেওয়া হবে আদালতে। স্বাস্থ্য খাত সংস্কারে জাতীয় নাগরিক কমিটির এক গুচ্ছ সুপারিশ, গুরুত্ব পাবে গুণগত চিকিৎসা ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পারিশ্রমিক। বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। কেউ মন্ত্রী, কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না। তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। বিদ্যুতে অর্জিত হয়নি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা। ক্ষমতাচ্যুত সরকারের সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাইকে সবসময় প্রমোট করে এবং ফসিল ফুয়েল বেস, কারণ ওখান থেকে 2টা বা 3টা পর্যায়ে তারা কমিশন পায়। হিসাব বুঝে নেওয়ার যদি বিআরসিতে স্টেক হোল্ডারদের নিয়ে যদি এরকম তদারকি কমিটি থাকতো, মনিটরিং কমিটি থাকতো, তাহলে এই বিষয়গুলো যথাযথ হতো। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। সরু চালের দাম কিভাবে কমবে কেউ জানে না। ব্যবসায়ীদেরই যেন দাম কমাতে বেশ অনীহা, অথচ আমদানি হয়েছে বিপুল পরিমাণে। আরো চাল আসার খবর মিলছে হরহামেশাই। যদিও ব্যবসায়ীদের যুক্তি, চিকন চালের নামে বিদেশ থেকে যা আসছে তা ক্রেতাদের পছন্দ না। দেশি চালের সাথে দামের পার্থক্য বেশ কম, তবে মোটা চালের দাম কমেছে। কেজি প্রতি দাম পড়বে 60 টাকার আশেপাশে। চালের বাজার নিয়ন্ত্রণে কি না করছে বাংলাদেশ। বন্যার পর যোগানের ধাক্কা সামলাতে ছাড় দেওয়া হয়েছে শুল্ক, যেন আমদানিতে আগ্রহী হন ব্যবসায়ীরা। কিন্তু তাতেও সাড়া মিলছে কম। ফলাফল, সরু চালের দামে কোনো লাগাম নেই। যদিও সুখবর, মোটা চালের পাইকারি বাজারে বলা হচ্ছে ভারত থেকে আরও চাল আমদানির খবরে বাজারে পণ্য বেশি ছাড়ছেন মিলাররা। সে সুবাদে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে আটাশ, স্বর্ণা ও পাইজামের দর। তবে মিনিকেট কিনতে গিয়ে নাবিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। 100 টাকা ছুঁই ছুঁই নাজির শাইলের কেজি। আটাশ, পাইজাম, তারপরে গুটি, এইগুলি আপনার কেজিতে 2-3 টাকা করে কমছে। চালের দাম কমার মূলত কারণ হলো ইন্ডিয়ান চালের প্রভাব। ইন্ডিয়ান চালটা আমাদের বাংলাদেশের চালের চেয়ে দাম কম। এই চালটা যদি কাস্টমার নেয়, নিয়ে সেটা বেচলে কিছু লাভ হয়। এতদিন ভাবছিল যে ইন্ডিয়ান চালটা আসবে না, যার কারণে চালটা ধীরে ধীরে প্রতিদিনে বাড়ছে, দ্রুত গতিতে বাড়ছে। পকার বাদে আপনার 8 টাকা, 10 টাকা, 12 টাকা কেজি বাইরে গেছিল। যদিও পাইকারি পর্যায়ে দাম কমার কোনো সুফল নেই খুচরা পর্যায়ে। গত সপ্তাহের মতোই গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। পাইজাম ও আটাশের কেজি 60 থেকে 62 টাকা। 10 টাকা বাড়াইয়া 2 টাকা কমাইলে তো এটা কোনো কমের মধ্যে পড়ে না। বাড়ানোর সময় তো বাড়ে বেশি, কমার সময় তো খবর নাই। কয় টাকা কমবো, মানে কমে না, 1 টাকা কমে, মানে বাড়ে 5 টাকা, 10 টাকা। বাজারে 10 টাকা, 12 টাকা কেজিতে বাইরে গেছে, কমেছে 50 পয়সা, 1 টাকা। গুটি স্বর্ণ বিক্রি করতেছি আপনার মানে 50 থেকে 55 টাকা, আর আটাশগুলো আপনার 60 থেকে 62 টাকা বিক্রি করতেছি। মিলারদের দাবি, সরকারি সংগ্রহ শেষ হওয়ায় হাটে বেশি ধান বিক্রি করছে কৃষকরা, তাই যোগান বেড়েছে। আমদানি বাড়লে বুড়ো মৌসুম শেষ হলে নিয়ন্ত্রণে আসবে চালের বাজার। গৃহস্থর ঘরত যেগুলা ধান আসলো, ওরাও কম বেশি যেটাই আছে বেশি, এখন বড় ধান লাগানো এইদিকে ব্যস্ত। এই আসা ওরাও প্রোটেকশন বাড়িচ্ছে। এই বাড়ার কারণে ধানের বার থমথমা, মানে কেজিকে 2 টাকা 3 টাকা করে কমে গেছে। বাজার নিয়ন্ত্রণে চলতি অর্থ বছরে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।
চালের বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে যাচ্ছি কুষ্টিয়ায়। সহকর্মী রুহুল আমিন বাবু আছেন সেখানে। বাবু, রাজধানীতে তো দেখলাম মোটা চাল পড়তির দিকে, কিন্তু সরু চালের দর বেশ চড়া। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার পৌরবাজারে, এখানে পাইকারি চালের আড়তে। আপনি জানেন যে কুষ্টিয়ার খাজানগর দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম দেশের, সেখান থেকে অনেক চাল দেশের নানা প্রান্তে চলে যায়। এবং এই যে সরু চালের যে দাম যে কমার খবর, যেটা আপনার সবাই আমরা শুনছি, যেটা মিলাররা কমিয়েছেন বস্তা প্রতি 1 টাকা করে, কেজি প্রতি 1 টাকা 2 টাকা করে প্রকারভেদে। এখানে অনেকগুলো মিলার রয়েছে, তাদের বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। সেসব ব্র্যান্ডের উপরে মিলাররা তাদের সুবিধা মতো কিছুটা দাম কমিয়েছেন। এবং যারা পাইকার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাজারে ক্রেতা খুবই কম এবং যোগান রয়েছে প্রচুর। অর্থাৎ একদিকে আমদানিকৃত চাল রয়েছে এবং সেই সাথে নতুন উৎপাদিত চালও রয়েছে, যে কারণে দুই দিক থেকে বাজারের প্রচুর যোগানের কারণে ব্যবসায়ীরা বলছেন সেদিক থেকেও তারা চালের দামটি কমিয়েছেন এবং বাজারে বেচাকেনা না থাকার কারণে কমিয়েছেন। কমার আরও একটি কারণ রয়েছে বৃষ্টি, সেটি হচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু রমজান শুরু হচ্ছে। এই রমজানে কিন্তু চালের বাজারটা একেবারেই মানুষের ক্রয় করে না বললেই চলে, খুব কম, বা চাল ক্রেতারা খুব কম থাকে, যে কারণে কিন্তু তারা মিলার যারা রয়েছে তারা এখন এই সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো আগামী যে রমজান আসছে তার আগেই তারা চালের দামটি কমিয়ে তারা তাদের যে স্টক রয়েছে সেটি কিন্তু তারা একটু কমাতে চাচ্ছেন বলে এরকমটিও জানা গেছে। তবে সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে চালের দাম গত কয়েক মাসে যে আকারে বাড়ানো হয়েছে, বাড়ানোর পরে যে 1 টাকা 2 টাকা চিকন চাল বা মোটা চালে কম, এটি কিন্তু কম না। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসলেও আসলে মূল অর্থেই চালের দাম যেটি হওয়া দরকার সেটি কিন্তু নেই। বৃষ্টি, ধন্যবাদ বাবু, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। 40 দিন পর রাজধানীতে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করছে সরকারি সংস্থা টিসিবি। সংস্থার গুদাম থেকে পণ্য নিচ্ছেন ডিলাররা। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা, 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা, আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করছে এই সংস্থাটি। আর ভোক্তারা তেল, চিনির পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছে। আজকে থেকে যে কার্যক্রমটা শুরু করেছি, এটা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরের জনগণের কথা চিন্তা করে এই কার্যক্রমটা শুরু করা হয়েছে। প্রতিটি ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর, এই 5টি পণ্য থাকবে। এই কার্যক্রম আগামী 28 মার্চ পর্যন্ত আমাদের চালানোর জন্য পরিকল্পনা রয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে টিসিবির কেন্দ্রীয় গুদামে যাচ্ছি। আমাদের সহকর্মী সোবহান চৌধুরী আছেন সেখানে। সোবহান, প্রায় 40 দিন পরেই তো এই কার্যক্রম শুরু হলো, ট্রাকসেল কার্যক্রমে সাড়া কেমন দেখছেন? শুনতে পাচ্ছেন সোবহান? আমরা দেখতে পাচ্ছি আপনাকে। বৃষ্টি, ট্রাকসেল কার্যক্রমে বেশ সাড়া পড়েছে। আজকে সারা দেশে 50টি স্থানে ট্রাকসেলে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। টানা 1 মাস 9 দিন পর এই কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই, এখানে যতগুলো মানুষ আছে তারা সবাই লাইনে দাঁড়িয়ে আছে এই ট্রাকসেল পণ্য নেওয়ার জন্যে। রমজানকে ঘিরেই টিসিবি এই ট্রাকসেল পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে। সামনের রমজানে যেন সাধারণ মানুষের কাছে রমজানের এইসব গুরুত্বপূর্ণ পণ্যগুলো যেন নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা খেতে পারে, তার জন্য এই ট্রাকসেল কার্যক্রম শুরু করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে এই ট্রাকসেল কার্যক্রমটি টিসিবির কার্ডের যে পণ্য দেয় তার থেকে অতিরিক্ত একটি কার্যক্রম, এটি সবসময় থাকে না। সামনের মাসের 28 তারিখ পর্যন্ত এই ট্রাকসেলের কার্যক্রম চলবে। আজকে এই ট্রাকসেলে দেওয়া হচ্ছে ভোজ্য তেল 2 কেজি, মসুর ডাল 2 কেজি, চিনি 1 কেজি, ছোলা 2 কেজি, খেজুর 500 গ্রাম। এবং এখানে ভোজ্য তেল প্রতি লিটার 100 টাকা, মসুর ডাল 60 টাকা, চিনি প্রতি কেজি 70 টাকা, ছোলা প্রতি কেজি 60 টাকা এবং খেজুর
প্রতি কেজি 155 টাকায় এখানে বিক্রি করা হচ্ছে। এখানে মানুষের ভালো ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে ডিলাররা তাদের যেই পরিমাণ মাল পেয়েছেন প্রতিটি সেই সব মাল তারা গ্রাহকদের দিচ্ছেন। প্রতিটা ডিলার আজকে 250 পরিবারের জন্য মাল টিসিবির গুদাম থেকে নিয়ে এসেছে। তো সারা এই আজকে ট্রাকধারীদের যে পণ্যগুলো দিচ্ছেন ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দিচ্ছেন এবং সামনে বেশ কয়েকটা অঞ্চলে এর পরিধি বিস্তৃত করা হবে। সামনে রমজানকে কেন্দ্র করেই কিন্তু এই ট্রাক সেলে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এই জন্য অতিরিক্ত ছোলা এবং খেজুর দেওয়া হচ্ছে টিসিবির এই ট্রাক সেলে। টিসিবির ট্রাক সেলের এই কার্যক্রম সামনের মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সুবহান। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায় 20 জনকে মৃত্যুদণ্ড, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার শেরেবাংলা হলের 1011 নম্বর কক্ষে থাকতেন। আর সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েটে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে বিস্তারিত জানবো, হাইকোর্টে যাচ্ছি। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। আমরা একটু শুনানি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সবুজ, কি তথ্য আছে? বৃষ্টি, মূলত বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের যে রায় সেটি কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগে এবং সেটি মূলত ডেথ রেফারেন্স, এবং এই ডেথ রেফারেন্সের সঙ্গে আসামিদের আপিল এবং জেল আপিল দুটোই একসঙ্গে চলছে, শুরু হয়েছে। এবং এটি মূলত 2022 সালে ডেথ রেফারেন্সের যে নথিপত্র বা মামলার রায়ের যে নথিপত্র সেটি হাইকোর্টে আসার পর 2024 সালের গত বছর নভেম্বর, 28 নভেম্বরে মূলত এটির আপিল শুনানি, ডেথ রেফারেন্সের উপর যে আপিল শুনানি সেটি প্রথম শুরু হয়েছিল এবং প্রায় 2 থেকে আড়াই মাস পর এটি দ্বিতীয় দফায় যে আজকে শুনানি সেটি শুরু হয়েছে। এবং এখানে মূলত এই মামলাটির যে নথিপত্র অর্থাৎ পেপার বুক যেটিকে বলা হয়ে থাকে, সেই পেপার বুক, এজাহার এবং এটির যে অভিযোগপত্র ছিল এবং রায়ে কি বলা হয়েছে, অর্থাৎ বিচারিক আদালতের রায়ে কি বলা হয়েছে, সেই বিষয়গুলোই রাষ্ট্রপক্ষ মূলত হাইকোর্টে উপস্থাপন করছেন এবং বিচারক যে বেঞ্চ রয়েছে দ্বৈত বেঞ্চকে পড়ে শোনাচ্ছেন। এরপরেই হয়তো রাষ্ট্রপক্ষে আসামি পক্ষের যে আইনজীবীরা আছে তারা শুনানি করবেন। এবং এই মুহূর্তে মূলত হাইকোর্ট বেঞ্চের বিরতি চলছে। বিরতির পর কোর্ট আবার 2টার দিকে বসবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটি আগামীকালও এই শুনানিটি চলবে এবং এটি এই সপ্তাহ জুড়েই পুরো শুনানি চলবে। অর্থাৎ মামলাটি দ্রুত শেষ করার যে বিষয়টি, সেই বিষয়টি আমরা আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি। বৃষ্টি, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ সবুজ। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে 1.5 শতাধিক আটক ও গ্রেফতার হয়েছে। গাজীপুরে অন্তত 100 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলার জয়দেবপুর থানায় 6, শ্রীপুরে 5, কালীগঞ্জ 4, কাপাসিয়া 3, কালিয়াকৈরে 3 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মহানগরের 11 থানায় অভিযান চালিয়ে 79 জনকে হেফাজতে নেওয়া হয়। গ্রেফতার সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। এ নিয়ে গত 2 দিনে এই জেলায় 182 জনকে গ্রেফতার করল পুলিশ। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে। সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে, আপনারা জানেন, আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত 111 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুরে গ্রেফতার করা হয়েছে 30 জনকে। আর পুলিশ জানায় রংপুর মহানগরী থেকে 5, বিভাগের 8, জেলা থেকে 25 জনকে গ্রেফতার করা হয়। সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। নেত্রকোনাতেও 29 জনকে গ্রেফতার করা হয়েছে এবং নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মী সহ মোট 19 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে 14 জন, খাগড়াছড়িতে 10, রাজশাহী মহানগরীতে 4, চুয়াডাঙ্গায় 3 জন এবং হবিগঞ্জে 2 জনকে আটক করা হয়েছে।
আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। গাজীপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী হোসাইন আলী বাবু অপেক্ষা করছেন আমাদের জন্য। বাবু, আটককৃতদের বিষয়ে কি তথ্য আছে? আদালতে হাজিরের বিষয়ে আমরা জানছিলাম এর আগের ঘন্টার আপডেটে, আপনি যেমনটি বলছিলেন, এখন কি আপডেট আছে? বৃষ্টি, এখনো পর্যন্ত আসলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়নি। তাদেরকে আদালতে পাঠানোর জন্য যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু থানায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই তাদের যে আদালতে পাঠানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন। তারপরে আসলে তাদেরকে আদালতে প্রেরণ করার পরে তাদের বিভিন্ন মামলা, যে মামলাগুলো আসলে তাদেরকে আদালতে পাঠানো হবে, সেই মামলায় রিমান্ড চাওয়া হবে। রিমান্ড চাওয়ার পরে পরবর্তীতে আসলে রিমান্ড মঞ্জুর হলে তারপরে আসলে তাদেরকে আবারও থানায় নিয়ে আসবে, এমনটাই কিন্তু তথ্য জানিয়েছেন। গত 5 আগস্টের পর থেকে গাজীপুরে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে আসলে ডেভিল হান্ট যে অপারেশন, যে অভিযান, সেই অভিযানে আসলে গাজীপুরে এই গত দুদিনে 182 জনের মতো অ্যারেস্ট হয়েছে। গতকালকে গাজীপুর জেলায় অ্যারেস্ট হয়েছে, জেলার যে 5টি থানা, সেই 5টি থানায় 21 জন এবং মহানগরে 79 জন, মোট 100 জন। এর আগের দিন গ্রেপ্তার হয়েছিল 82 জন। এই মোট 182 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রিজন ভ্যানটি এখানে আনা হয়েছে। তাদের কিছুক্ষণের মধ্যেই থানার যে গারদ আছে সেখান থেকে বের করে সেই প্রিজন ভ্যানে তাদেরকে গাজীপুরের যে জেল হাজত, সেই জেল হাজতে নিয়ে যাবে। ওখান থেকে তাদেরকে গাজীপুর কোর্টে আদালতে উঠানো হবে। আদালতে উঠানোর পর আসলে শুনানি শেষ করে আসলে গাজীপুরের জেলখানার যে জেলার যে কারাগার, সেই কারাগারে তাদেরকে, এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এখনো কিন্তু অভিযানটি চলছে, চলমান, আমরা জানি। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীপুরের টেপিরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে চয়ন ইসলামকে পাওয়া যায়। আর ওই বাড়িতে পরিবার সহ তিনি 2 মাস ধরে অবস্থান করছিলেন। রোববার রাত 11টা আত্মগোপনে থাকা সাবেক এক এমপি সন্ধানে গাজীপুর শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় পুলিশের অভিযান। পরে এখান থেকেই গ্রেফতার করা হয় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তথ্যের ভিত্তিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিলনের বাড়িতে অভিযান চালানো হয়। পরে ভবনের 4 তলায় একটি ফ্ল্যাটে ধরা পড়েন সাবেক এমপি চয়ন। পরিবার সহ গেল 2 মাস ধরে এখানেই অবস্থান করছিলেন তিনি। তথ্যের ভিত্তিতে জানতে পারি আমাদের মামলাতে মাঠে মসজিদ এলাকায় সিরাজগঞ্জ 6 আসন শাহজাদপুরের এমপি চয়ন এবং এই গাজীপুরের নাম মানে খুব মুখপরিচিত মাদক সম্রাট জাহাঙ্গীর আলম দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে অবস্থান করছে। তো বিষয়টা আমি জানার পরে আমি সাথে সাথে আমাদের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় জয়নাল আবেদিন স্যারকে অবগত করি। পুলিশ জানায়, সাবেক এমপি চয়নকে নেওয়া হয়েছে শ্রীপুর থানায়। খতিয়ে দেখা হচ্ছে আশ্রয়দাতাদের বিষয়েও। 5 তলা ভবনের 4 তলায় আমরা সিরাজগঞ্জ 6 আসনের এমপি চয়নকে গ্রেপ্তার করি, সাথে তার ওয়াইফকে আমরা হেফাজতে নেই এবং একই বিল্ডিংয়ের 3 তলায় আমি যুবলীগের নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার সক্ষম হই। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, চাঁদাবাজি সহ চয়ন ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এতে দুদকের অনেক অপরাধীও ধরা পড়তে পারে। সকালে মুন্সিগঞ্জে সরকারি ক্রয় নীতির উপর দুদক কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনীতে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এমন মন্তব্য করেন। দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি। কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন। তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে, নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাঠগড়ায় দাঁড়া করাতে পারবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী ইতিহাসের স্রষ্টা। যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কয়েকজনের পরিবার সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেলে এসব কথা তিনি বলেন। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা, স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের প্রত্যাশার কথা শোনেন। সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। বিগত সরকারের লোক এখনও বিভিন্ন মহলে আছে উল্লেখ করে সামনে আরো অনেক কিছু হতে পারে এমন শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। মন্ত্রী থেকে সাধারণ জনগণ সকলের জন্যই থাকবে একই চিকিৎসা ব্যবস্থা। আধুনিক অ্যাম্বুলেন্স, প্রান্তিক জনগোষ্ঠীর গুণগত চিকিৎসা নিশ্চিত ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পারিশ্রমিকের প্রস্তাবনা জানিয়ে স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সম্প্রতি এই কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা এই বিষয়গুলো নিয়ে যমুনা টেলিভিশনে কথা বলেন। জানান, এই প্ল্যাটফর্ম থেকে নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য সেবা সম্পর্কিত কন্টেন্ট তৈরি করে ভীষণ জনপ্রিয়তা পাওয়া তাসনিম কেন রাজনীতিতে আসলেন বলে কারণও জানিয়েছেন। আর আমাদের সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাবেন। করোনা রোগীর অক্সিজেন কমে গেলে সে দ্রুত খারাপের দিকে যায়। করোনাকালীন ভ্যাকসিন নিয়ে সচেতনতায় একের পর এক কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিলেন জনপ্রিয়। ঢেউয়ের সাইজ দেখে বুঝতে পারবেন, গুলি লাগলে তাৎক্ষণিকভাবে কি করবেন সেটা জানাতে ভিডিওটা করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও দেশের বাইরে থেকে রেখেছেন সক্রিয় ভূমিকা। যেই জায়গাটাতে গুলি লেগেছে সেই ছিদ্রটা বন্ধ করতে হবে। বলছি ডাক্তার তাসনিম জারার কথা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন, একই সাথে নেন ক্লাসও। তবে 5 আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। কেন এই সিদ্ধান্ত? ডাক্তার হিসেবে আমি শুধুমাত্র আমার যে রোগীরা আছেন তাদের সেবাটা নিশ্চিত করতে পারবো, কিন্তু বাংলাদেশের সকল মানুষের সুস্বাস্থ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ চিকিৎসা পাবে তার রোগ এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। কেউ মন্ত্রী, কেউ কৃষক, সেই জন্য তার চিকিৎসায় কোনো পার্থক্য হবে না। তারা একই ধরনের চিকিৎসা পাবেন রোগ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী। সম্প্রতি স্বাস্থ্য খাত সংস্কারে তার নেতৃত্বে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে জাতীয় নাগরিক কমিটি। প্রস্তাবনার সুপারিশগুলো কেন গুরুত্বপূর্ণ জানাচ্ছিলেন তাও। অ্যাম্বুলেন্সে আমাদের এখন যেমন হয় যে একটা পরিবহনের মতো, একটা ট্রান্সপোর্টের মতো আমরা ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু রোগী হাসপাতালে আসার আগেই কিন্তু সেই যদি দক্ষ প্যারামেডিক থাকে তারা সেখানেই ইসিজি করে কিছু লাইফ সেভিং ওষুধ চিকিৎসা সেখান থেকে শুরু করা সম্ভব। কালক্ষেপণের কারণে যাতে ডিসেবিলিটি, মর্টালিটি না বাড়ে সেজন্য আমরা একটা বিস্তারিত প্রপোজাল দিয়েছি। তারপরে আমরা আরেকটা জিনিসের উপর খুব গুরুত্ব দিয়েছি যে টেকনোলজি ব্যবহারের মাধ্যমে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিভাবে কোঅর্ডিনেটেড করতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকবে, সেখানে তার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা তার শারীরিক সমস্যা হয়েছে, যা চিকিৎসা হয়েছে, যা টেস্ট হয়েছে সব কিছু এক জায়গায় থাকবে। আরেকটা জিনিস আমরা খুব গুরুত্ব দিয়েছি, যারা স্বাস্থ্যসেবা প্রদান করেন তাদের অধিকারটাও আমাদের নিশ্চিত করতে হবে। ডাক্তার তাসনিম জানালেন, নতুন রাজনৈতিক দল করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি থেকে, যেখানে দেশের সাধারণ মানুষের চাহিদার মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে দলের নাম ও মার্কা নির্ধারণে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু উপায়ে নেওয়া হচ্ছে জনতার মতামত। সবাই একটা পরিবর্তন চাচ্ছে নতুন একটা রাজনৈতিক দল আসুক, এবং এই নতুন রাজনৈতিক দলটার গঠনের প্রক্রিয়াটাও আমরা জনগণের সাথে সম্পৃক্ত থেকে করতে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি যে কী ধরনের দল তারা চান। এই এক্সারসাইজগুলো আমরা করছি। আমরা সপ্তাহব্যাপী একটা কর্মসূচি নিয়েছি যেখানে আমরা প্রান্তিক পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে আমরা এই কথাগুলো শুনতে চাই, এবং দল গঠনের একদম প্রাথমিক পর্যায়েই আমরা এই লিসনিং এক্সারসাইজটা করতে চাই যাতে দলটা জনগণের হয়।
ডাক্তার তাসনিম বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে, তবে সেই এগিয়ে যাওয়ার সমর্থন থাকতে হবে সব প্রজন্মের মানুষের। সবাই যাতে স্বপ্ন দেখতে পারেন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি, বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে পারি, এই পরিবর্তনটাই আমরা চাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী 12 ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশে পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 12 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে 8 দিনে কর্মসূচি হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে দেশের 64 জেলায় এই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই 8 দিনের মধ্যে ঢাকায় সমাবেশ হবে 12 ফেব্রুয়ারি, এছাড়া চট্টগ্রাম উত্তরে 25, চট্টগ্রাম দক্ষিণে 22, রাজশাহীতে 19, যশোরে 17 ফেব্রুয়ারি সমাবেশ করবে বিএনপি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ না দিলে দেশের অস্থিতিশীলতা আরো বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সভায় তিনি বলেছেন একথা। প্রধান অতিথির বক্তব্যে বললেন, নির্বাচন দিতে আরো দেরি হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে। দেশের মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করেছিল আওয়ামী লীগ, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল তাদের ফ্যাসিবাদী ব্যবস্থা। সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট ঘোষণায় বিলম্ব নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, সঠিক সময়ে অপারেশন হলে দেশে এত অরাজকতা হতো না। সেজন্য সরকারকে কম সময়ের মধ্যে করে নির্বাচনে ম্যাপ দেন, রোড দেন, তাড়াতাড়ি করেন, না হলে অস্থিরতা আবার বেড়ে যাবে। আবার কোন ষড়যন্ত্র ফাঁক করে ঢুকে যাবে, সেই ষড়যন্ত্র রুখতে রুখতে আবার সময় অতিবাহিত করবেন। আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার বিএনপি ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করবে নাগরিক ঐক্য। সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই বৈঠকের ঘোষণা দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, বিএনপির সাথে ছাত্র সমাজ ও জাতীয় নাগরিক ঐক্যের মনোমালিন্য দূর হোক, এটা তারা চান। আগামী বুধবারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। জানান, সরকারে বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়। দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্রে উত্তরণে সবাইকে একমত হতে হবে। সামগ্রিক রাজনীতি কেন গেল, আবার নতুন করে তো 20 দল হয় না। যে স্লোগানটা এমনিতে কমনলি আসছে জাতীয় ঐক্যের, যদি এটা একটা কোয়ালিফিকেশন দরকার, সামনে নির্বাচন চাইলেই সব দল তো ঐক্যবদ্ধ থাকতে পারবে না। বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা আছে নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি আগামী পরশুদিন বিকেল 4টায়। ধানমন্ডি ও মোহাম্মদপুরের 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নং ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাক ডাকাতি করা হয়। এই মামলায় তদন্ত করতে গিয়ে জানা যায়, একই কায়দায় 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। 2টি ট্রাক থেকে 22,000 লিটার তেল ডাকাতি করা হয়। পরে তদন্তে নেমে মুন্সিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডাকাতির ট্রাক দুটি। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 12 জনকে। মুন্সিগঞ্জের একটি বিস্কুট ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয় 19,000 লিটার তেল এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের প্রধান 9 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। 12 জন যে ডাকাত আমরা ধরলাম, এই 12 জনের ডাকাতের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন এলাকায় সারা বাংলাদেশে এদের বাড়িঘর, এরা একসাথে হয়, একত্রিত হয়ে এরা ডাকাতি কার্যক্রমগুলো চালায়। ডাকাতি করবে, অপরাধ করবে, সে পার পাবে না, সে যেই হোক। চলতি অর্থ বছরের দ্বিতীয় মুদ্রানীতি ঘোষণা হচ্ছে বিকেলে। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার মজুদ ঠিক রাখা, বিনিময় হার স্থিতিশীল করাই হবে এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য। আর এবারের মুদ্রানীতি হচ্ছে সতর্কতামূলক। এখনই সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসছে না বাংলাদেশ ব্যাংক। অপরিবর্তিত থাকতে পারে নীতি, সুদ হার, বড় কোনো পরিবর্তন আসছে না বিনিময় হার ব্যবস্থাপনায়। সরকারি বেসরকারি খাতের চাহিদা পর্যালোচনা করে নির্ধারণ করা হবে বাজারে অর্থের যোগান। গত বছরের 18 জুলাই
চলতি অর্থবছরে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন গেল 6 মাসে অর্থনীতিতে স্বস্তি ফেরানো যায়নি, তবে এর ধারাবাহিক পতন ঠেকানো গেছে। ইনফ্লেশন রেটটা যাতে না আরও বাড়ে, আমাদের কস্ট অফ লিভিংটা যাতে কমে আসে, আমাদের দৈনিক নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলি আমরা কিনছি সেগুলি যাতে সাধারণ জনতার কাছে সহজলভ্য হয়। আরেকটা হলো জিডিপি গ্রোথ, এটাও চিন্তা ভাবনায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক ঢাকঢোল পিটিয়ে বিদ্যুৎ খাতে সফলতার গল্প বলা হলেও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ। যদিও 2020 সালের মধ্যে মোট জ্বালানির 10% নবায়নযোগ্য খাত থেকে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিশেষজ্ঞরা বলছেন সদিচ্ছা না থাকা এই খাতে অগ্রগতি হয়নি। সহকর্মী তাজনুল ইসলামের রিপোর্ট। গেল 2 দশকে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। গেল বছর একদিনে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের খবর জানিয়েছিল পিডিবি। আর এই উৎপাদনের প্রায় পুরোটাই আসছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য 2030 সালের মধ্যে 6.73% থেকে 21.85% গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের লক্ষ্য। এই অবস্থায় আমদানি নির্ভর জ্বালানির ব্যবহার কমানো সবচেয়ে জরুরি। দেশের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা মেটাতে এই খাতকে নবায়নযোগ্য খাতে রূপান্তর করাও অপরিহার্য। 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে গেল বছরগুলোর কর্মতৎপরতা আশাবাদী হওয়ার মতো নয়। প্রশ্ন হলো, এ খাতে কেন ব্যর্থ হলো দেশ? লক্ষ্যে পৌঁছালাম কোথায়? আমরা সোলার হোম সিস্টেমে মডেল হয়ে গেলাম বিশ্বে। সেই সোলার হোম সিস্টেম চোখের সামনে দেখলাম অবসলেট হয়ে গেল, মানুষ রিফিউজ করলো। কিন্তু সোলার হোম সিস্টেম দিয়েই আসলে আমাদের দেশের তৃণমূল মানুষের বিদ্যুতের চাহিদা মেটানো যেত এবং তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেত যদি প্রযুক্তিগতভাবে যথাযথভাবে তার মান উন্নয়ন করতাম। বিশেষজ্ঞরা বলছেন দেশে এখনও নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনার উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। অর্থ ব্যয়ে যথেচ্ছ অনিয়ম অগ্রযাত্রার পথে বড় বাধা, সাথে নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব তো আছেই। নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছে এবং সরকারের যারা উচ্চ মহলে গত 15-16 বছর বা আগেও দেখেছি আমরা যে তারা সবসময় ইম্পোর্ট ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাইকে সবসময় প্রমোট করে এবং ফসিল ফুয়েল বেস, কারণ ওখান থেকে 2টা বা 3টা পর্যায়ে তারা কমিশন পায়। কিন্তু রিনিউয়েবল এনার্জিতে আপনি শুধু একটা লেভেলে কমিশন তারা পায়, সেটা হলো অনুমোদনের সময়। বিআরসির নেতৃত্বে যে বিআরসির ক্ষমতা দেওয়া আছে পরিকল্পনা অমুক তমুক সব এগুলো তাদের অনুমোদন করা, দেখানো, যাচাই বাছাই করা, এইসব প্রক্রিয়ায় যদি প্রকল্প নেওয়া হতো, প্রতিটা পাই পয়সা হিসাব বুঝে নেওয়ার যদি বিআরসিতে স্টেক হোল্ডারদের নিয়ে যদি এরকম তদারকি কমিটি থাকতো, মনিটরিং কমিটি থাকতো, তাহলে এই বিষয়গুলো যথাযথ হতো। অর্থাৎ মানুষের অংশগ্রহণ দরকার, মানুষের ক্ষমতায়ন দরকার। দেশীয় অর্থের উপর নির্ভর না করে বিদেশি বিনিয়োগ আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সরকার যদি 2041-এ যদি বা 40-এ যদি 40% করতে চায়, এভারেজে প্রতি বছর প্রায় 1 থেকে 1.6 বিলিয়ন ডলার লাগবে। হয় ইন্টারনাল ব্যাংকগুলি থেকে পাবে, অথবা সরকার নিজে বিনিয়োগ করবে, অথবা বিদেশি বিনিয়োগ আসবে। তো 3টার একটা রিনিউয়েবল এনার্জি একটা ফাইন্যান্স রোডম্যাপ থাকা উচিত ছিল, স্ট্র্যাটেজি থাকা উচিত ছিল। অর্জনের সীমাবদ্ধতা নিয়ে সরল স্বীকারোক্তি ইটকলের। বাংলাদেশের সোলার রুফটপের সূচনা হয় আসলে হাউস হোল্ড রেসিডেন্সিয়াল। আমার মনে হয় সেটার কিছুটা ব্যর্থতা এই রিনিউয়েবল এনার্জির যে গতি বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটাকে একটা অবস্টেকেল হিসাবে কাজ করে। সামহাও বাংলাদেশে এই ট্রাস্ট বা কনফিডেন্সটা নষ্ট হয়ে যায় এই পার্টিকুলার প্রজেক্টের ফেলিয়ারের কারণে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে টেকসই শক্তির অমিত সম্ভাবনার দ্বার উন্মোচন করা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।